হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আলিয়ার দ্বিতীয় এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ আলিয়ার যে ঘটনাটা প্রকাশ হতে চলেছে সেই ঘটনাটি একটি হাসপাতাল কেন্দ্রিক। ঘটনাটি আমায় যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে চান না। তিনি তার দুই বন্ধুর সাথে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা আমাদের লিখে পাঠিয়েছেন। গল্প শুরু করার আগে বলবো, অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর তুমিও যদি আমাদের আলেয়া চ্যানেলে তোমার জীবনে ঘটা বা তোমার শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চাও তবে চিন্তা না করে পাঠিয়ে দাও। কিভাবে পাঠাতে হবে তার অল ডিটেলস আমি এপিসোডের শেষে জানিয়ে দেব। শনিবারের রাত মানে সমীর আর অভিজিৎ দুইজন একই সাথে এই বছর মেডিকেল থেকে ডাক্তারি পাশ করেছে। ওদের দুজনেরই ইচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের হাসপাতালে গিয়ে মানুষের সেবা করবে। একদিন ওরা বেরিয়ে পড়ল। শহর থেকে অনেক দূরে এক গ্রামে এসে তারা হাজির হলো। এই গ্রামটি ছিল খুব নির্জন। এখানে বলে রাখি, ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি গ্রামের নাম প্রকাশ করতে চান না, তাই গ্রামের নাম আর প্রকাশ করা হলো না। এই গ্রামে মানুষজনও খুব কম। গ্রামের একটু দূরেই একটা পরিত্যক্ত হাসপাতাল আছে। এই হাসপাতালটিকে ঘিরেই আমাদের সমস্ত ঘটনা বিস্তৃত হয়েছে। হাসপাতালটি 2 তলা। বহু বছর আগে এই হাসপাতালে রোগীদের সেবা হতো, গ্রামের মানুষদের চিকিৎসা হতো। কিন্তু কোনো অজানা কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি। সমীর আর অভিজিৎ এই হাসপাতালটাকে নতুন করে চালু করার চিন্তা করল। বিকেল তখন ঘনিয়ে আসছে। হাসপাতালের নিচের তলায় ওরা একটা রুম পরিষ্কার করে নিল। আজকের রাতটা সেখানেই কাটাবে তারা। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গ্রাম থেকে আনিয়ে নিল ওরা। বলা তো যায় না রাতে কখন কি লাগে। আর হাসপাতাল থেকে গ্রামের সবচেয়ে কাছের বাড়িটাতে যেতে ওদের প্রায় ওই 10 কি 15 মিনিট লাগবে। তাই আলো থাকতে থাকতেই গ্রাম থেকে জিনিসপত্র আনিয়ে নিল ওরা। সন্ধে হলো, অন্ধকার নেমে আসলো চারিদিকে। হাসপাতালের আঙিনায় বসে কথা বলছে সমীর আর অভিজিৎ। ঠিক তখনই হঠাৎ গায়ে চাদর দেওয়া এক ভদ্রলোক তাদের কাছে এসে উপস্থিত হলো। লোকটার তেমন বয়স হয়নি, ছিমছাম চেহারা, মাথায় ভর্তি চুল। তো লোকটি ওদের বলে, এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, জায়গাটা ভালো না। সমীর সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কাকু আমরা ভয় পাই না, কোনো সমস্যা নেই, আপনিও চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন। কথাটা শুনে লোকটা চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল, কপালে দুঃখ আছে তোমাদের। আবারও আড্ডা শুরু হলো ওদের। হাসপাতালের 2 তলায় যতগুলো রুম ছিল সব কটাতেই তালা বন্ধ। অনেক পুরনো তালা, প্রায় জং ধরে গেছে সব কটাতে। বিল্ডিংটাও খুব পুরনো, চুন সুরকি প্রায় খসে খসে পড়ছে। চাঁদের আলোয় আবছা আলো বিরাজ করছে চারিদিকে। চাঁদের আলোয় হাসপাতালের অবয়বটাকে মনে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন কোনো দৈত্য যেন যে কোনো সময় জেগে উঠবে।
হাসপাতালের পিছনের গাছগুলো হালকা বাতাসে নড়ছে। পাতাগুলো যেন ফিস ফিস করে বলতে চাইছে, তোমরা এখান থেকে চলে যাও। আড্ডা মারতে মারতে কখন যে 11টা বেজে গেছে টেরই পেল না ওরা। খাবার খেয়ে শুয়ে পড়ল। সবে মাত্র ঘুম ধরেছে ওদের চোখে, এমন সময় উপর তলা থেকে চিৎকার, চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। অবাক হলো ওরা। উপরের তলার সবগুলো রুমই তো তালা মারা, তাহলে আওয়াজ আসছে কি করে? হাতে লাইট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল ওরা। গিয়ে দেখল সব কটা রুমই খোলা। ভিতরে মোমবাতি আর হ্যারিকেন দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। 2 জন নার্স একজন রোগীকে ধরে রেখেছে, কিন্তু ওদের দিকে তাকাচ্ছে না কেউ। রোগীটা চেঁচাচ্ছে আর বলছে, আমাকে বাঁচাও। ভয়ে হাত পা কাঁপতে লাগলো সমীর আর অভিজিতের। অভিজিৎ একটু এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওকে ধরে রেখেছেন কেন আপনারা? ঘাড় ঘুরিয়ে অভিজিতের দিকে তাকালো নার্স আর রোগীটা। ওদের চেহারা দেখে মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে গেল অভিজিৎ। সমীর কোনো রকমের টেনে অভিজিৎকে রুম থেকে বের করল। রুম থেকে বের হতেই সব কিছু আগের মতন হয়ে গেল। এখন আর কেউ নেই। রুমগুলো তালাবন্ধ আগের মতো। পানির ছিটা দিতেই জ্ঞান ফিরল অভিজিতের, কিন্তু ভয়ে হাত পা কাঁপছে দুজনেরই। হঠাৎ নিচ থেকে বিকট একটা চিৎকার শুনে ওরা দৌড় দিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে এসে ওরা যেটা দেখলো সেটা দেখে সেই মুহূর্তে তারা আরো ভয়ে ভীত হয়ে গেল। দেখলো ওরা মাটিতে উপুর হয়ে পড়ে আছে সন্ধ্যাবেলার গায়ে চাদর দিয়ে যে লোকটা তাদের কাছে এসেছিল সেই লোকটা। তার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। সমীর অভিজিৎকে ডেকে বলল, এই তাড়াতাড়ি গিয়ে আমার ব্যাগ থেকে ব্যান্ডেজটা নিয়ে আয় তো, অনেক রক্ত বের হয়েছে। অভিজিৎ গিয়ে ব্যাগ থেকে ব্যান্ডেজ খুঁজে পেল না। সঙ্গে সঙ্গে সমীরকে ডেকে বলল, এই একটু এদিকে আয় তো, ব্যান্ডেজটা খুঁজে পাচ্ছি না। সমীর লোকটাকে ওইখানে রেখেই অভিজিতের কাছে গেল। ব্যান্ডেজ নিয়ে ফিরে এলো, কিন্তু ফিরে এসে দেখলো, হাই যা, লোকটা কোথায় গেল? তার চেয়েও অবাক করা বিষয় হলো, যেখানে লোকটার ফিনকি দিয়ে রক্ত পড়ছিল সেখানে কোনো রক্ত বা রক্তের দাগ পর্যন্ত নেই ওই উঠোন সংলগ্ন এরিয়ায়। ভয়ে হাত পা যেন অবশ হয়ে গেল ওদের। তখনই আবার চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো 2 তলা থেকে। সেটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ওরা। মানে উপরে যখন তাকালো তখন ওরা দেখছে যে 2 তলার আলোগুলো জ্বলছে নিচ্ছে, রুমগুলোতে সেই ওই রকম বিকট একটা শব্দ ভেসে আসছে। রোগী আর্তনাদ, আমাকে বাঁচাও বাঁচাও করছে। আর সহ্য করতে পারলো না। ওরা দুজনেই দৌড় দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাস্তার উপরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো দুজনেই। এমন সময়, মানে হাঁপাচ্ছে এমন সময় দেখলো একটা লোক ওদের দিকেই হেঁটে আসছে। রাত তখন প্রায় ওই সময় 3টে হবে। ওরা ভাবলো এত রাতে এই লোকটা এখানে কি করছে। লোকটা ওদের কাছাকাছি আসতেই ওদের দুজনেরই রক্ত হিম হয়ে গেল। এই যে সেই চাদর গায়ে দেওয়া লোকটা। কিছু বুঝতে না পেরে ওরা আবার প্রাণপণে দৌড় দিল। এবার সোজা এসে ওদের রুমের দরজা বন্ধ করে দিল। দরজা জানলা সব কিছু ভিতর থেকে একদম লাগিয়ে চুপচাপ যে যার বিছানায় শুয়ে পড়ল। উপর থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ক্রমাগত ভেসে আসতেই লাগলো। সময় যেন কাটছেই না।
ওরা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর ভাবছে কখন ভোর হবে, কখন আলো ফুটবে। হঠাৎ কে যেন ওদের দরজাটা নক করলো, কিন্তু ওরা ওদের জায়গা থেকে নড়ল না। বেশ কিছুক্ষণ পর দরজায় নক করার শব্দ বন্ধ হয়ে গেল। চারিদিক নীরব, নিস্তব্ধ। উপর থেকে কোনো আওয়াজও আসছে না তখন। আর ঠিক তখনই ঘটল সেই অঘটনটা। আগে সমীরই দেখল দরজার নিচ দিয়ে চাপ চাপ রক্ত ওদের রুমের ভেতর এসে ঢুকছে। আস্তে আস্তে বাড়তে লাগলো রক্তের প্রবেশ গতি। বেশ কিছুক্ষণ বাদে রুমের পুরো মেঝে রক্তে ভরে গেল। এই এতটুকু লিখে যিনি ঘটনা লিখেছেন তিনি জানিয়েছেন, দিদি, আমি জানি না এই ঘটনার সত্যতা কতটা, তবে আমার বন্ধু দুটি আমায় ঘটনাটি বলার সময় বারংবার জল খাচ্ছিল আর ঘাম মুছছিল। চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে শুরু করলো দুজনে। ভোর প্রায় হয়ে এলো। কিছুক্ষণ বাদে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো ওরা। আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। ভোরের পাখিরা কিচির মিচির করছে। আকাশের পূর্ব কোণে সূর্যটা উঁকি মারল। হাসপাতালের উঠোনে এসে দাঁড়ালো ওরা। পুরাতন এই 2 তলা বিল্ডিংটাকে এখন খুব অসহায় মনে হচ্ছে। এখন দেখে কে বলবে এই অসহায় বিল্ডিংটাই রাতে মৃত্যুপুরীতে পরিণত হয়। ফ্রেশ হয়ে নাস্তা করে নিল ওরা। নাস্তা করতে করতে সমীর বলল, বুঝলি, আমার মনে হয় আমাদের এই হাসপাতাল বিল্ডিংয়ের 2 তলাটায় কোনো রহস্য লুকিয়ে আছে। চল তো গিয়ে 2 তলাটা একটু ঘুরে আসি। অভিজিৎ হ্যাঁ সম্মতি দিলেও তার কিন্তু একটু ভয় ভয় করছিল। তাও নাস্তা শেষ করে ওরা উপরে গেল আর জং পড়া তালাটাকে ভেঙে ওরা 2 তলার ওই কামরাটার ভেতরে প্রবেশ করল। ভেতরটা অন্ধকার। টর্চের আলো পুরো রুমটাকে যেন ওরা টর্চের আলো জ্বেলেও পুরো রুমটাকে ওরা যেন দেখতে পাচ্ছিল না। মাকড়সার জালে পরিপূর্ণ হয়ে গেছে। পুরনো সিট, বোতল আর কিছু প্যাকেট পড়ে আছে। একটু সামনে এগোলো ওরা। এগোতেই দেখলো যে একটা ডেস্ক আর চেয়ার পড়ে আছে। ডেস্কের উপর একটা ছোট কাঠ আর ময়লার আস্তর জমে আছে ওটার। অনেকদিন বন্ধ ছিল রুমটা, তো তার জন্য ময়লার আস্তর পড়ে রয়েছে। অভিজিৎ সেটা পরিষ্কার করলো এবং তাতে একটা লেখা অভিজিতের চোখে পড়ল। লেখাটা ছিল ডক্টর বাহাদুর শেখ। নিচে সাক্ষাতের সময় উল্লেখ করা আছে। কার্ডটা পকেটে ঢুকিয়ে নিল অভিজিৎ। ডেস্কের ড্রয়ার খুলে সমীর একটা চিরকুট পেল। অনেকদিন আগের লেখা, অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো। সমীর পড়তে শুরু করলো চিরকুটটা। তো সেখানে লেখা রয়েছে, আমি ডক্টর বাহাদুর শেখ। এই রোগীটার মৃত্যুর জন্য আমি দায়ী। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অভিজিৎ বলল, সুইসাইড নোট নাকি? সমীর বলল, হতে পারে। হঠাৎ বাইরে থেকে খুট করে একটা আওয়াজ আসলো। দৌড়ে ওরা বাইরে আসলো। একটা বুড়ো লোক ওদেরকে দেখে দৌড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ ধরে ফেলল অভিজিৎ। জিজ্ঞাসা করল, আপনি কে? এখানে কি করছেন? লোকটা কাচুমাচু হয়ে বলল, আমি এই গ্রামেই থাকি বাবু। এই হাসপাতালের কেয়ারটেকার ছিলাম। সমীর বলল, তাহলে তো এই হাসপাতাল সম্পর্কে তোমার অনেক কিছু জানা উচিত। লোকটা মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি দিল। উঠোনের এক কোণে গিয়ে বসলো ওরা। লোকটা বলল, 10 কি 12 বছর আগেই হাসপাতালটা বন্ধ হয়ে গিয়েছিল। তার আগে হাসপাতালটা ভালোই চলত। একদিন বাহাদুর স্যারের ভুল চিকিৎসায় একজন রোগী মারা যায়। তখন গ্রামবাসীরা ডাক্তারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগেই
বাহাদুর ডাক্তার আত্মহত্যা করেন। গ্রামবাসীরা ডাক্তার সাহেবের লাশটাকে কবর দিতে দিল না, হাসপাতালে রেখে দিল ওরা। তারপর থেকেই হাসপাতাল বন্ধ হয়ে পড়ে রইল, আর তেমন কেউ আসে নাই এই হাসপাতালে। শুরু হলো নানান অলৌকিক উপদ্রব। সব শুনে সমীর বলল, মনে হয় ডক্টর বাহাদুর শেখের লাশটা কবর দিয়ে দিলেই হয়তো এইসব জিনের উপদ্রব বন্ধ হয়ে যাবে। লোকটাকে জিজ্ঞাসা করা হলো লাশটা কোথায়। লোকটা জানায় 2 তলার একটা রুমে ডক্টর বাহাদুর শেখের লাশটা রাখা হয়েছিল। তো 2 তলার একটা রুম থেকেই পাওয়া গেল ডক্টর বাহাদুর শেখের কঙ্কাল। একজন হুজুর ডেকে কঙ্কালটাকে কবর দিয়ে দেওয়া হলো। তারপর সমীর লোকটাকে বলে যে ডাক্তারের কোনো ছবি আছে কিনা, ছবি থাকলে যেন তাকে দেখায়। তো লোকটা জানায় তার কাছে তো ছবি নেই, তো ডাক্তারের চেম্বারে ওনার একটা ছবি আছে। তো সেই ছবিটাই নিয়ে আসা হলো। ছবিটা দেখে ওদের যা অবস্থা হলো, মানে কল্পনারও অতীত। মানে তারা এতটাই চমকে গিয়েছিল ছবিটা দেখে যে ছবির যে লোকটা ওরা দেখেছে, সেই ছবির লোকটার সাথে কালকে চাদর গায়ে দিয়ে যে লোকটা এসেছিল, তারা দুজনই এক। তো তাদের আর কোনো কিছু মানে সমাধানের জায়গায় আর যেতে হলো না, তাদের কাছে সমস্তটাই পরিষ্কার। তারপর থেকে প্রায় অনেক মাস কেটে গেছে। হাসপাতালের মেরামত করে নতুন করে সারিয়ে সমীর আর অভিজিৎ রোগীদের সেবা চিকিৎসা সব শুরু করেছে। এখন আর কোনো জিনের উপদ্রব নেই, সবটাই স্বাভাবিক। হাসপাতালও ভালোই চলছিল। একদিন বিকেলে হঠাৎ করে একজন মুমূর্ষ রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসলো। লোকটাকে জরুরি ভিত্তিতে একটা ইঞ্জেকশন দেওয়ার দরকার ছিল, কিন্তু হাসপাতালে ওই ইঞ্জেকশনটা পাওয়া যাচ্ছিল না। আর ইঞ্জেকশনটা দ্রুত দিতে না পারলে লোকটাকে বাঁচানো যাবে না, এটাও নিশ্চিত। তো দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল সমীরের। হঠাৎ দেখলো ওর সামনে পড়ে রয়েছে ইঞ্জেকশনটা। সমীর তো অবাক, কোথা থেকে এলো। এটাই তো মানে সব থেকে বড় আশ্চর্যের, যে ইঞ্জেকশনটা তাদের যেটা এতটা প্রয়োজনীয় ছিল সেটা তার সামনেই পড়ে রইল। অভিজিৎকে সঙ্গে সঙ্গে ডাক দেয় সমীর। অভিজিৎ ওই অবাক হলো ইঞ্জেকশনটা দেখে। তারপর তারা বাইরের দিকে তাকাতেই হঠাৎ দেখলো হাসপাতালের উঠোনের এক কোণ দিয়ে হেঁটে সরে সরে যাচ্ছে একটা চাদর গায়ে দেওয়া ভদ্রলোক, যার অবয়বটা অবিকল ডক্টর বাহাদুর শেখের মতো। একটা অদ্ভুত অলৌকিক ঘটনা আমরা শুনে নিলাম। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশ করতে চাননি, তাই নাম প্রকাশ করতে পারছি না। তাকে আলেয়ার গোটা টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের, এবং আমাদের কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলোও তোমরা আমাকে জানাতে পারো। আমরা পরবর্তী এপিসোডে সেগুলো সমাধান করে নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। তুমিও যদি আমাদের গল্প পাঠাতে চাও তো অবশ্যই আমাদের মেল করো। আমাদের মেল আইডি aliathavoice@gmail.com। এছাড়া আমার জয়িতা দাস যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টেও তোমরা ইনবক্স করে আমাকে লেখা পাঠাতে পারো। যদি তোমার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা বা তোমার শোনা কোনো সত্যি ঘটনা থাকে যার কোনো ব্যাখ্যা তোমার কাছে নেই, সেই সমস্ত ঘটনা তোমরা লিখে আমাকে পাঠাতে পারো। আজকের মতন আমাদের এপিসোড এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড নিয়ে পরের শনিবার ঠিক রাত 10টায় উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। শনিবারের রাত মানে